নদী ধসে বিপর্যস্ত শহর হাসানাবাদ। বসিরহাটের টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে, যার ফলে ফাটল ধরেছে প্রায় ১০০ মিটার এলাকায়। এক প্রকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছায়া হাসানাবাদের ইছামতি নদীর পাড়ে। রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসানাবাদের যান চলাচল। এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে, যার ফলে ফাটল ধরেছে প্রায় ১০০ মিটার এলাকায়। এক প্রকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছায়া হাসনাবাদের ইছামতির নদীর পাড়ে। রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল। ফাটল ধরায় ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষকে নিজের বাড়ি ঘর ছেড়ে ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও। বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলো এই মুহূর্তে ঝুঁকির মধ্যে অবস্থান করছে। বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র আসবাবপত্রগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছেন আমাদের প্রতিনিধি বসিরহাট থেকে সিরাজুল। সিরাজুল, নদী ধসে বিপর্যস্ত হাসানাবাদ, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দেখো আমি যেটা তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, 1994 সালে কিন্তু যখন এই বনবিভাগ সেতু যখন উদ্বোধন হওয়ার সূত্র হয় এবং ঘোষণা হয়, তার পাশাপাশি কিন্তু প্রতিনিধি আধিকারিক তারা কিন্তু মাটি পরিদর্শন আসেন এই হাসনাবাদ যে বাজার এলাকায়, সেখানে কিন্তু মাটি পরিদর্শন আসেন। তারা কিন্তু সেই সময় ঘোষণা করেছিলেন যে এখান থেকে হাসনাবাদ নদীর মাতৃকালে ইছামতি নদীর কিনারা থেকে এখান থেকে 1.5 কিলোমিটার অর্থাৎ আমলানি পর্যন্ত মাটির তলায় কিন্তু বালির চড়া জমে আছে, যে কোনো মুহূর্তে বসে যেতে পারে। কিন্তু সেই দেখো 30 বছরের কাছাকাছি হতে চলেছে, সেখান থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার কারণ দেখো এই 1994 সালের সেই অনুযায়ী তারপরে কিন্তু এই হাসনাবাদে একাধিক বাড়িঘর কিন্তু ধসে বসে গেছিল। সেই খবর কিন্তু বিভিন্ন জায়গায় রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছড়িয়েছিল। একাধিক বাড়িঘর ভেঙে গেছিল, ধসে গেছে। পুনরায় কিন্তু আজ সকালবেলা 8টা নাগাদ সেখানে কিন্তু নদী সেই নদীর কানায় কিন্তু ইতিমধ্যে কিন্তু ধস নেমেছে এবং পাশাপাশি একাধিক বাড়ি ঘরদোর এবং পাশাপাশি সেখানে কিন্তু জিনিসপত্র তারা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি সরাসরি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলায়, তারা কিন্তু জিনিসপত্র বাড়ি থেকে বার করেছে, তারা অন্যত্র নিয়ে যাচ্ছে। এখানে যারা প্রতিনিধি আছে তারা কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে তারা জিনিসপত্র নিয়ে তারা কিন্তু প্রস্তুতি হচ্ছে যে নদী গর্ভে চলে যাবে, আগেই কিন্তু তারা বেরিয়ে যেতে চেষ্টা করছে। এখানে যেসব বাড়িতে এসি ফ্রিজ যেগুলো ছিল, এসি লাগানো ছিল, সেগুলো মিস্ত্রি দ্বারা খুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাশাপাশি সেই বাড়িঘরগুলো কিন্তু ফাঁকা করা হচ্ছে এবং প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট ইতিমধ্যে কিন্তু জেসিবি আনা হয়েছে। সিরাজুল, সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করো, তারা কতটা আতঙ্কে রয়েছেন, কি বলছেন তারা? একদমই কোনো আমি আরো একটা জিনিস দেখাতে বলবো তার আগে, যে যেখানে দেখো নদীর যে জোয়ার, সেই জোয়ার জল কিন্তু বাড়ির মধ্যে ঢুকে গেছে। দেখতে পাচ্ছ তুমি ইতিমধ্যে সরাসরি দেখাচ্ছি নদীর বাড়ির মধ্যে কিন্তু সেই জল। এরা কিন্তু দীর্ঘ 30 বছর ধরে কিন্তু এইভাবে বসবাস করছে, প্রশাসনের কোনো তৎপরতা নাই। এরা যারা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, টাকা খাদে এই কাজের ক্ষেত্রে টাকা আসলেও কিন্তু কোনো কাজ হয়নি, সেগুলো কাটমানিতে বেরিয়ে গেছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের কোনো এখানে নদী বাঁধের সংস্কার হয়নি, কোনো কাজ হয়নি। আমি জেনে নেওয়ার চেষ্টা করবো একজন এলাকাবাসীর কাছ থেকে তারা কি দাবি করছেন, তারা কি সমস্যা আছেন। দিদি, আপনাদের নদীবাঁধ ভাঙনে কি সমস্যায় পড়েছে? আমরা তো খুবই আতঙ্কে আছি, বুঝতেই পারছেন। আর এই জিনিসপত্র নিয়ে কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। এখন এই বর্তমানে এই তো জলের অবস্থা, এখন আমরা কি করবো, কোথাও মাথায় কোনো কাজ করছে না। কিন্তু আমাদের হাসনাবাদ 16 নম্বর ওয়ার্ডে আমরা বাস করি। আমাদের যে কাউন্সিলর, উনি আমাদের পাশে সত্যিই আছেন আর এখনো থাকছেন। তার জন্য আমরা কিছুটা একটু ভরসা পাচ্ছি। আমি মানে প্রশাসনের কাছেও বলবো যে আমাদের পাশে এসে দাঁড়ান। হাসনাবাদ থানার প্রশাসনে বলবো আমাদের পাশে এসে অন্তত দাঁড়ান। এই যে এই দুপুর হয়ে গেল, কোনো খাওয়া না দাওয়া না, আমরা এই পিছনেই ছুটছি। বলুন, এটা তো আপনাদের 30 বছর ধরে কোনো নদীবাঁধের কাজ হয়েছে? কাজ হয়নি, কোনো কাজ হয়নি। প্রচুর প্রচুর টাকা এসছে, প্রচুর টাকা এসছে, যে সে টাকার অঙ্ক বলতে মানে বলার মতন না। কিন্তু সেই টাকায় কোনো কাজ হয় না। যদিও বা একটু কাজ হয়, জোড়াতালি কাজ হয়, আর সব টাকা সব পকেটে চলে যায়। আর যার যেটা আপনারা এখন কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এখন জিনিসপত্র নিয়ে আপনারা কোথায় আশ্রয় নেবেন? জিনিসপত্র নিয়ে আমাদের কাউন্সিলর এক জায়গায় মানে জায়গা দিয়েছে, সেখানে আমরা যাব। এখন আর আপনারা কি দাবি করছেন, কি পরবর্তী পথে আপনারা কি চাইছেন? আমরা একটাই কথা বলবো যে আমাদের এখানে ভালো ধরনের যেন একটা বাঁধ হয়,
যেন আমরা এখানে বাস করতে পারি। হ্যাঁ, কংক্রিটের বাঁধ যেন এখানে দেয়, এইটাই আবেদন করব। আর কিছু বলার নেই, আর কিছু বলতে পারছে না এই মুহূর্তে। গার মধ্যে বুঝতেই তো পারছেন যে কার মধ্যে কেমন কাঁপছে। জিনিস নেবো না, এই দৃশ্য দেখবো না, আমরা জিনিসপত্র নিয়ে এসে এখানে পৌঁছবো। দেখুন, জানতেই পারলে তারা কিন্তু অনেকটা অসহায়ের মধ্যে পড়েছে এই মুহূর্তে। তারা কিন্তু দীর্ঘ 30 বছর ধরে এই জল সমস্যায় ভুগছে। নদীর বাঁধের যে জল সেটা কিন্তু ছাপিয়ে ইতিমধ্যে কিন্তু ঘরের মধ্যে ঢুকে চলেছে সেই জল। এবং পাশে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, সেই জল কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং বাড়ির মধ্যে ঢুকছে সেই জল ঘরের মধ্যে। তারা কিন্তু জিনিসপত্র একের পর এক কিন্তু গুছিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পাশাপাশি এখানে তারা দাবি করছেন সিরাজুল, কোটি আমরা কোটি টাকা যেমনটা এসছে কোনো শুনলাম কাজ। সেখানকার স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করলো যে টাকা এসেছে কিন্তু সেই টাকা নয়ছয় করা হয়েছে। কারা টাকা নয়ছয় করেছে? একদমই, দেখো তারা যে টাকা নয়ছয় করেছে, তারা যেটা বলতে যাচ্ছে যে কারা করেছে বলতে পারছি না, তবে যাদের হাতে টাকা এসেছে তারাই নয়ছয় করেছে। কোনো কাজ হয়নি, কোটি কোটি টাকা তছরূপ করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছে। এবং পাশাপাশি আমি আরো একজনের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো কি সমস্যা। দাদা, আপনাদের এই নদী পাত ধসে গেছে, এখন জল ঢুকে যাচ্ছে, কি সমস্যা আছে? সমস্যা বলতে আপনারা মিডিয়া মাধ্যমে দেখতেই পাচ্ছেন আপনারা নিজেরাই যে জল কি পরিমাণে ঢুকছে। এটা প্রতিনিয়ত মানে বড় গনমুখ হলেই কোটালের সময় জলটা প্রতিদিনই ঢুকছে। আর এই মতো অবস্থায় আমাদের 30 থেকে 40টা বাড়ি আমাদের নদীর তলে গর্ভে চলে গেছে। এবং আমরা চাইছি যে প্রশাসনের কাছে যে একটু পাকাপোক্ত মজবুতভাবে যাতে বাঁধটা দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা একটু এখানে মাথা গুঁজে থাকতে পারবো এবং মানে যত নিশ্চিন্তে বাস করতে পারবো। বাইরে যদি এটা রাত্রে হয়ে থাকে আমাদের যে কতগুলো জীবনহানি হয়ে যেত, আমরা এখন সেটা ধারণার বাইরে আছে। যা দিনের বেলা হয়েছে বলে আমরা তো মানে সতর্ক হয়ে চলে যেতে পারছি এখান থেকে। রাত্রে হলে আমাদের খুবই বিপদ হয়ে যেত এবং জীবনহানি হয়ে যেতে পারতো অনেকগুলো। মানে মাননীয় প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে ইতিমধ্যে এই বাঁধটাকে একটু পাকাপোক্তভাবে মজবুতভাবে দিয়ে দেওয়া যায়, তাহলে আমরা একটু নিশ্চিন্তে মানে বাস করতে পারবো এখানে। এটাই আমাদের অনুরোধ। সেখানকার স্থানীয় বাসিন্দারা সেচ দপ্তরে এ বিষয়ে জানিয়েছেন কিনা এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন কিনা তারা? আমি আরো একবার জানার চেষ্টা করবো, দাদা, প্রশাসনিক তরফ থেকে আপনার কোনো সাহায্য পাচ্ছেন বা সেচ দপ্তরের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়ে? সেচ দপ্তর আমাদের এখানকার মহল্লা প্রধান গোবিন্দ সরকার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উনি সকাল থেকে আমাদের পাশে আছেন। উনি থেকে যত ইরিগেশন ডিপার্টমেন্ট, প্রশাসনিক পুলিশ দপ্তর সব জায়গায় উনি সবাইকে জানিয়েছেন এবং সবাই এসছেন, এসে দেখে গেছেন। কিন্তু দেখে যাওয়ার পরে যে কতটা কাজ হবে আমরা সেইটাই এখন অনুমান করতে পারছি না যে কতটা কাজ হবে। কিন্তু এর আগেও অনেকবার দেখেছে, ভেটিং করে গেছে, ইনকোয়ারি করে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন দেখি যদি কিছু করে দিতে পারে আমাদেরকে, এটাই আমাদের আশা। মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে এবার যে বরাদ্দ করেছেন 25 কোটি টাকা নদীমাতৃক এলাকায় দেওয়া হবে, সেই টাকার কি কাজ এবার হবে বলে মনে করছেন? এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ভরসা পাচ্ছি না যে কাজ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সহৃদয় ব্যক্তি, তিনি আমাদের জন্য সবসময় ভাবেন, তিনি সব রকম চেষ্টা করেন যাতে আমাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। কিন্তু তবুও দেখছি আমাদের লোকাল কিছু যেসব প্রতিনিধিরা আছেন, একমাত্র আমাদের কাউন্সিলর ছাড়া আমাদের পাশে এই মুহূর্তে এখনো কাউকে আমরা দেখতে পাইনি। দেখো, আমি যেটা তোমার তারা কিন্তু চাইছেন যে এখানকার যে লোকাল যে কাউন্সিলর তাকেই মাত্র পাশে পাচ্ছে, আর কোনো প্রশাসনিক কর্তা তারা দেখা পাচ্ছে না। সিরাজুল, এই যে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে চলে যাচ্ছেন, তারা এখন গিয়ে কোথায় থাকবেন, এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? আমি আরো একবার জানার চেষ্টা করবো তার কাছ থেকে যে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে। দাদা, তারা এখন কোথায় যাবেন? যারা ঘর আশ্রয়হীন হয়ে যাচ্ছেন তারা এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ নেওয়া হয়েছে বলতে এটুকুই যে কাউন্সিলর মহাশয় আমাদের এখান থেকে একটা সবার থাকার জন্য একটা সরকারি ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আপাতত সেখানে অস্থায়ীভাবে সবাই শিফট হয়ে যাচ্ছি। এখন জানি না সেখানে কতদিন থাকতে হবে, এইটুকুই আমাদের এখন নিরাশার মধ্যে আছি। কাউন্সিলর যতটুকু চেষ্টা করছে আমাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদের অস্থায়ীভাবে একটা আস্তানা করে দিয়েছে, সেখানে আমরা আপাতত সেখানে শিফট হয়ে যাচ্ছি। দেখুন, তারা যেটা জানাতে চাইছে একেবারে কিন্তু তারা কিন্তু ভরসা রাখতে পারছেন না প্রশাসনের উপরে। তার কারণ এর আগেও কিন্তু একাধিকবার টাকা এসেছে, কোনো কাজ হয়নি। কিন্তু এবার যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 25 কোটি টাকা সুন্দরবন নদীমাতৃক এলাকা নদী বাঁধের কাজ হবে, তারা আশাবাদী আছেন যে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন তারা কাজ হবে। কিন্তু তারা এখনো ভরসা পাচ্ছেন না কাজ কতটা হবে। এখন কাজ যতক্ষণ না হচ্ছে তত কিন্তু তারা আশাবাদ পাচ্ছেন না। এবং তারা কিন্তু দাবি করছেন, তারা কিন্তু একটি জায়গা, তারা কিন্তু যে কাউন্সিলর অনলি একমাত্র যে পৌরসভার কাউন্সিলর তিনি জায়গা করে দিয়েছেন, সেখানে তারা আশ্রয় নিচ্ছেন। এখন দেখার বিষয় তাদের কতদিন সেই আশ্রয়ে থাকতে হয়। এবং নদী দেখো এখন কিন্তু জোয়ার উঠেছে, জল কিন্তু কানায় কানায় এবং বাড়িতে ঢুকেছে। এরপরে যখন ভাটা নামবে তখন কিন্তু নদীর যে ধস সেটা কিন্তু আরো বাড়বাড়ন্ত হবে। আমি পাশাপাশি আরো একজন বৃদ্ধ মানুষ তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করবো, দাদা এই নদী মাতৃক এই যে আপনাদের জল ওঠা বা নদী ধস এটা কত বছর ধরে হচ্ছে? দেখুন, আমি একটু পুরনো কথাটা আপনাদের জানাতে চাই
এই জায়গাটায় প্রায় কিছুদিন হলেও প্রায় 100 ঘর ফ্যামিলি ছিল। এই জায়গাটায় যখন আমরা এখানে বসবাস করি 1932 সাল থেকে, এবং সেইটা আজকে ভাঙতে 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 ঠিক এই অবস্থায় আসে। আমরা প্রশাসনকে বহুবার জানিয়েছি, প্রশাসন এই ব্যাপারে কর্ণপাত করে না, আসে তাপকি মারে চলে যায়। হ্যাঁ, সেই দেখা যায় যে তারা চলে যাওয়ার পরে একটা বড় গোল হলো আবার চলে গেল। এইভাবে করতেই থাকে কাজ, এইভাবে করতেই থাকে। এই যে এত টাকা পয়সা সরকার যে আমাদের জন্য যে বাঁধের ব্যবস্থা করেছেন, তার এক চুলো পর্যন্ত আমার মনে হয় যেখানে তারা ব্যবহার করে বা পয়সা সেখানে খরচ করে। হ্যাঁ, এই তো অবস্থা আমাদের। আজকে দেখুন, এখন সর্বসাফল্যে যে 100 ঘরের মধ্যে বোধহয় 5-7 ঘর আছে আমরা মাত্র। আমাদের এইবার পরবর্তীতে যে কোথায় যাব আমরা সেই চিন্তায় খুব দিন গুনছি এখন। যা বর্তমান পরিস্থিতি তাতে করে যে কতক্ষণ থাকতে পারবো আমরা বলতে পারছি না। তাহলে এখন কি আপনারা খুব আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, ভীষণ ভীষণ, এবং শুধু তাই না, একটা সাসপেন্সের মধ্যে ভুগছি আমরা এখন, যে আমাদের কি হবে, ছেলে পিলে নিয়ে কোথায় যাবো। আপনারা তো দেখতে পাচ্ছেন একটা বাড়ির থেকে কতগুলো মাল বেরিয়েছে। এইরকম যদি আজকে আরো 4-5টা ঘরের থেকে বেরোয়, এই মাল রাখার জায়গা হবে না। একটা ফ্যামিলিকে বাস করতে গেলে কত জিনিসের প্রয়োজন, বলুন তো আমরা এখন কি করব? আমাদের ব্যাপারে এই সরকার কর্ণপাত মোটেই করেননি, আমাদের প্রতি খুব দুর্ব্যবহার করেছেন আমি মনে করব। আমরা যেহেতু নদীর ধারে থাকি, আজকে চিন্তা করুন যে 1932 সালের সম্পত্তি এখানে কতটা জায়গা ছিল, তাছাড়া ভেস্টেড ছিল অন্তত কিছু হলো আরো বিঘে চারি। সিরাজুল, তাকে সেসব জিজ্ঞাসা ভাঙতে করো ভাঙতে এখনো ভাঙতে পর্যন্ত ভাঙতে এই নদী আসে। ভাঙনে কতগুলো পরিবার তাদের ঘর ছেড়ে যেতে হয়েছে, কতগুলো পরিবারকে ঘর শূন্য থাকতে হয়েছে, তাকে জিজ্ঞাসা করো কি বলছে। দাদা, এই যে নদী মাতৃক এলাকায় এখানে আপনারা বলছেন যে 100-র উপরে বেশি ঘর ছিল, এই পর্যন্ত কত ঘর নদী গর্ভে চলে গেছে, তারা ঘর ছেড়েছেন এখান থেকে? তা আপনি ধরুন 100 যে ফ্যামিলি ছিল তার মধ্যে আছে ম্যাক্সিমাম বলতে গেলে 12-13 ঘর আছে, আর সব চলে গেছে এখান থেকে। আশেপাশে রয়েছে সব, তারা ঘর বাড়ি করেছে, কেউ ঘর বাড়ি করতে পারে। বছর ধরে এই ভাঙন হচ্ছে, এতগুলো বাড়ি ঘর চলে গিয়েছে, এখনো পর্যন্ত সেচ দপ্তরের পক্ষ থেকে কি তেমন কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি? যেখানে এতগুলো পরিবার চলে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, এবং এখন যে ভগ্ন দশা, জল ঢুকে যাচ্ছে, আপনারা যে এসি গুলো লাগিয়েছেন এবং খরচার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এসি লাগিয়ে তুলে নিয়ে যাচ্ছেন, প্রশাসন কি এর আগে কি কোনো তৎপর হয়নি? না না না, কোনো রকম আমাদের কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি। হ্যাঁ, কোনো রকম না। আমরা বহুবার বলেছি, বহুবার গিয়েছি, তাদেরকে জানিয়েছি, আসে চোখের দেখা দেখে চলে যায়। তারপরে আমাদের একটু মন রক্ষা করার জন্য ভেড়িতে 2 ছপড় মাটি ফাটি লাগিয়ে দিয়ে চলে গেল। তাও সে যেভাবে করে কাজ, আমরা তো মোটামুটি বুঝি কাজের, সেই কাজটা যে সম্পূর্ণ তাদের ফয়দা নেওয়ার জন্য যেটুকু না করলে নয়, পাবলিক যাতে হ্যারাসমেন্ট না করে, ঠিক তাতে আমাদের মন রক্ষা করার মতন ওইভাবে করে যায়। আমরা জানি ওটা থাকবে না, তথাপিও আমাদের চুপচাপ দেখতে হয়। কি করবো? তাদেরকে কি পুনর্বাসস্থানের কোনো রকম ব্যবস্থা করা হয়েছে এর আগে? প্রশাসন আপনাদের বাড়িঘর নদীগর্ভে ভেঙে গেছে বা এরকম একাধিকবার হয়েছে, প্রশাসনের তরফ থেকে এর আগে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না না না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই যা বললাম, ওই আসে দেখে চলে যায়। দেখো কোনো মেয়ে, তারা কিন্তু দাবি করছেন কোনো রকম ব্যবস্থা করা হয়নি। প্রশাসন, যারা যারা দাবি করছেন কোনো রকম ভাবে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই আসে যখন এরকম দুর্যোগে পড়ে তখন কিন্তু হালকা একটু সাপোর্ট দিয়ে বেরিয়ে যায়, তারপরে আর প্রশাসনের কারো দেখা পায় না। তারা কিন্তু দীর্ঘদিন, এই বয়স্ক মানুষ তিনি কিন্তু বলছেন যে আমি বহু বছর ধরে এখানে বসবাস করছি, প্রায় শতাধিকের উপরে বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছেন, তারা আশ্রয়হীন হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো নজর দেওয়া হয়নি। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী তো সর্বদা বলছেন যে তারা কিন্তু মানুষের পাশে আছে, নদীমাতৃক সংস্কার করতে হবে, এমনটাই কিন্তু করে তারা কিন্তু পয়সা করে, টাকা পয়সা তিনি কিন্তু বরাদ্দ করছেন, সেই নিয়ে কোনো কাজ হয়নি কত বছর ধরে। এখন আমার ধরুন, আমার জন্ম এই বাড়িতে, এই ভিটাতে, বলছি তো 1932 সালে আমার ব্রিটিশ স্ট্যাম্পের এখন দলিল, ইন্ডিয়ান স্ট্যাম্পের নয়। আমি সেখান থেকে বসবাস করছি এবং আমার জন্ম এখানেই, আমি এখানে জন্মগ্রহণ করেছি। আমার বয়স এখন 78 বছর বয়স। আমি দেখতে পাচ্ছি যে আমরা সরকারের থেকে তেমন কোনো নির্দিষ্টভাবে বসবাস করার কোনো সুযোগ সুবিধা আজ পর্যন্ত পাইনি। কিন্তু আপনারা তো সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করছেন একের পর এক যে দীর্ঘ সুন্দরবন মাতৃক, নদী মাতৃক এলাকায় সেখানে নদীবাঁধ মেরামত করতে হবে, এবং সেখানে একাধিক টাকা তিনি বরাদ্দ করছেন, সেই ক্ষেত্রে কোনো কাজ হয়নি। আমরা তো জানি যে সরকার যেটা যে করছে সাহায্য, আমরা জানি, কিন্তু জানলে কি হবে, তারাই করেন না। তারা আসেন, তাদের মতন তারা ফয়দা মেরে চলে যায়, এবং এই যে টাকা পয়সাগুলো জানি না কোথায় যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। ভোটের সময় ভোট আসলে তারা এসে আমাদেরকে শুধু ওই মোলাম দিয়ে যায়, এইবার করবো, এইবার করবো, এইবারই থেকে যাচ্ছে, কোনোবার সঠিক হয় না। হ্যাঁ, এইবারই শুধু কথাটা থাকে।
হ্যাঁ, দেখো কোনো মেয়ে ধন্যবাদ, তারা কিন্তু দাবি সিরাজুল। করছে। নজর রাখো। আমরা দেখলাম নদী ধসে বিপর্যস্ত হাসানাবাদ এবং এই বিষয়ে কিন্তু হাসনাবাদের স্থানীয় বাসিন্দারা বিস্ফোরক অভিযোগ করলেন। তারা বললেন সেখানে কিন্তু টাকা বরাদ্দ করা হচ্ছে, কিন্তু তবুও কাজের কাজ কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি। তারা এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য পাননি প্রশাসনের, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। অর্থাৎ এখনো পর্যন্ত 100টিরও বেশি বাড়ি কিন্তু নদী গর্ভে চলে গিয়েছে, তাদের জন্যও কিন্তু কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এবং আজকে আবারও দেখা গেল সেখানে কিন্তু নদী ধস। বসিরহাটের টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে এবং এর ফলে ফাটল ধরেছে প্রায় 100 মিটার এলাকায়। এক প্রকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ছায়া, হাসনাবাদের ইছামতির নদীর পাড়ে। রবিবার সকাল থেকেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হাসনাবাদের যান চলাচলও। ফাটল ধরায় ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদী গর্ভে চলে গিয়েছে। আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে এলাকাবাসীরাও।